আজকে আমি পার্ট 2টা নিয়ে চলে এলাম ইন্টারভিউ সেশনের, যে WBPSC যেই ইন্টারভিউ, যার নোটিফিকেশান হচ্ছে 9/2022, যেটার ইন্টারভিউ হতে চলেছে। রেজাল্ট এখনও বেরোয়নি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু সিভিলের বাকি রয়েছে। সিভিলের টোটাল ভ্যাকেন্সি আজকে দিয়ে দিল 869। তোমার আগে আমাদের যেটা বলেছিল 852টা মতো ভ্যাকেন্সি দিয়েছিল, তার সঙ্গে 17টা মতো আজকে যে নোটিশটা দিয়েছে সেখানে ইনক্রিজ হয়েছে, দিয়ে তোমার 869টা ভ্যাকেন্সি টোটাল হয়েছে। যেহেতু ভ্যাকেন্সি আজকে পুরো পাবলিশ করে দিল, এর মানে আর বেশি সময় নেই, 2-4 দিন বা এই সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে। তো আমরা প্রিপারেশান নেওয়া শুরু করে দিই ইন্টারভিউর জন্য। আগের দিনে আমি পার্ট 1টা দিয়েছি, আজকে পার্ট 1 দিয়েছিলাম, আজকে হচ্ছে আমাদের পার্ট 2। এই যে সেশনে আমরা স্টিল স্ট্রাকচার, তারপর হচ্ছে সোম, আর একটা হচ্ছে তোমার কি সয়েল, আর একটা হচ্ছে হাইওয়ে। ঠিক আছে, হাইওয়ে, এই 4টে সাবজেক্ট আমরা ধরেছি। 4টে সাবজেক্টের বেসিক থেকে আমরা যেসব ইন্টারভিউতে যেসব প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় সেইগুলোর উপরে কিছু কিছু প্রশ্ন নিয়ে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমার এই সিরিজগুলো। তো প্রত্যেকটা সাবজেক্টের 100টা করে কিন্তু প্রশ্ন আমি কিন্তু এভাবে নিয়ে আসবো, এবং ইন্টারভিউর আগেই কিন্তু আমি তোমার এটা শেষ করে দেওয়ার টার্গেটে রেখেছি। ঠিক আছে, তো চলো। এবং এই ধরনের আরও যদি তোমরা ইন্টারভিউ সেশন দেখতে চাও, তাহলে দেখবে একটা প্লে লিস্ট রয়েছে আমার চ্যানেলে, সেখানে দেখবে তুমি 80টারও বেশি কিন্তু ওখানে সেশন রয়েছে, তোমরা ওখানে গিয়ে এক্সট্রা নলেজ নিতে পারো। তো চলো, আজকে 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, স্টিল স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচারাল স্টিল বোথ আর ডিফারেন্ট। মানে কি, স্টিল স্ট্রাকচার আর স্ট্রাকচারাল স্টিল বোথ আর ডিফারেন্ট, দুটো কিন্তু আলাদা। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে এই যে স্টিল স্ট্রাকচার জিনিসটা কী, এটা আমরা বুঝবো। তারপরে স্ট্রাকচারাল স্টিল কী, সেটা আমরা বুঝবো। দেখো, স্টিল স্ট্রাকচার বলতে কি না, ধরো একটা কংক্রিট রয়েছে, কংক্রিটের মধ্যে আমরা স্টিলকে প্রোভাইড করবো, সেটা হচ্ছে স্টিল স্ট্রাকচার। উদাহরণ হিসেবে আরও যদি ভালো করে যদি বলি, গ্রেডের কথা যদি বলি, যেমন আমরা প্রত্যেকেই জানি যে FE 250, ঠিক আছে, বা FE 415, বা FE 500, এই যে গ্রেডগুলো, এইগুলো হচ্ছে স্টিল স্ট্রাকচারের আমরা ইউজ করি। আর যদি স্ট্রাকচারাল স্টিলের কথা যদি বলি, তাহলে তুমি মনে রাখো যে একটা মেম্বার ফিক্স শেপে এবং সাইজের কিন্তু হয় স্ট্রাকচারাল স্টিল। সেটা কীরকম না, দেখো, মেম্বার ফিক্স শেপ এবং সাইজে থাকা মানে তুমি L সেকশানের কথা বলো, এই যে L সেকশান বা I সেকশান, সেটা কীরকম, এইরকম শেপের হয়। তাহলে এই শেপগুলো তো একটা ফিক্স এবং ফিক্স সাইজের হয়ে থাকে, সেগুলোকে আমরা কী বলি না, স্ট্রাকচারাল স্টিল বলে থাকি। তাহলে দেখো, এই স্টিল তোমার স্টিল স্ট্রাকচার আর স্ট্রাকচারাল স্টিল দুটো কিন্তু আমাদের ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই ধরনের কনসেপচুয়ালি প্রশ্ন কিন্তু তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, চলো এরপর আমরা 32 নম্বর কী বলছে দেখি। 32 নম্বর বলছে স্ট্রাকচারাল স্টিল, যেহেতু আমরা এলাম, সেই স্ট্রাকচারাল স্টিলের কিছু ইম্পর্টেন্ট নোটস রয়েছে বা ডেটা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, সর্বপ্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে, স্ট্রাকচারাল স্টিলের টেনসাইল স্ট্রেংথ কত, তোমাকে এটা মনে রাখতে হবে যে 410 MPa। এই যে 410 MPa এর যাতে বেশি না হয়, ঠিক আছে, বেশি যাতে না হয় সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে টেনসাইল স্ট্রেংথটা। আচ্ছা, ডেনসিটির কথা যদি বলি, তাহলে ডেনসিটি কত, ডেনসিটি হচ্ছে 7850 কি kg/m3। স্পেসিফিক গ্র্যাভিটি কত না, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 7.85। কী করে বের করবে না, 7850কে যদি 1000 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমার যেটা দাঁড়াবে 7.85, সেটাই হয়ে যাবে স্পেসিফিক গ্র্যাভিটি। আর মডিউলাস অফ ইলাস্টিসিটি মানে মডিউলাস অফ ইলাস্টিসিটি কত, দেখো এটা তোমাকে দু রকম হিসেবে জিজ্ঞাসা করতে পারে। আমরা কি জানি 2 × 10⁵ Nm², এটা হচ্ছে কি মডিউলাস অফ ইলাস্টিসিটি। কিন্তু তোমাকে Nm/mm² জিজ্ঞেস না করে তোমাকে জিজ্ঞাসা করে দেবে Nm/m² বলো, তখন কিন্তু তোমাকে বলতে হবে 2 × 10⁻11 Nm/m²। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই দুটোই জিনিস তোমাকে মনে রাখতে হবে মডিউলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, থার্মাল কোফিসিয়েন্ট কত, দেখো থার্মাল কোফিসিয়েন্টের কথা যদি বলি, তাহলে আমি তোমাকে বলবো 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এরপরে পয়সন রেশিও কিন্তু এখান থেকে দু রকম রেঞ্জে তোমাকে জিজ্ঞাসা করবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার ইলাস্টিক রেঞ্জ
রেঞ্জ আর একটা আছে তোমার কি না প্লাস্টিক রেঞ্জ। ঠিক আছে, তাহলে ইলাস্টিক রেঞ্জে যদি জিজ্ঞাসা করে পয়সন রেশিও, তাহলে সেক্ষেত্রে মিউর যে ভ্যালু হবে সেটা হচ্ছে 0.3। আর প্লাস্টিক রেঞ্জে যদি মিউ জিজ্ঞেস করে মানে পয়সন রেশিও, তাহলে হবে কত 0.5। ঠিক আছে, কত হবে 0.5, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। চলো এরপর আমরা 33 নম্বরের দিকে যাব। 33 নম্বর কি বলছে? 33 নম্বর বলছে ইল স্ট্রেস অফ স্টিল মানে FY ডিপেন্ডস আপন থিকনেস অফ প্লেট। আচ্ছা, মানে এই যে ইল স্ট্রেস অফ স্টিল FYটা সেটা কার উপরে ডিপেন্ড করছে? প্লেটের থিকনেসের উপরে ডিপেন্ড করছে। তাহলে প্লেটের থিকনেস কত হলে আমরা FY এর ভ্যালু কত দেবো সেটা কিন্তু আমাকে জানতে হবে। ধরো থিকনেস আমাদেরকে দিয়ে দিল যে লেস দেন 20 mm, লেস দেন 20 mm। তাহলে সেক্ষেত্রে ইল স্ট্রেস অফ স্টিল মানে এই যে FY আমরা কত হবে না সেটা হবে 250 MPa। ঠিক আছে, আবার ধরো এই টি মানে থিকনেস যদি তোমার 20 থেকে 40 mm এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে FY এর ভ্যালু FYটা আমরা কত দেবো মানে ইল স্ট্রেস অফ স্টিল কত দেবো, সেটা দেবো 240 MPa। ঠিক আছে, আর যদি তোমার থিকনেস যদি আমাদের গ্রেটার দেন 40 mm হয়, তাহলে সেক্ষেত্রে আমরা FY কত দেবো না সেটা হচ্ছে 230 MPa। এটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, চলো এরপর হচ্ছে তোমার 34 নম্বর কি বলছে? ইন ডাকটাইল মেটেরিয়াল। আচ্ছা, এই যে ডাকটাইল মেটেরিয়ালের তোমার স্ট্রেসটা কম হয় আবার এবং স্ট্রেনটা কী হয় বেশি হয় কার তুলনায় না অ্যাজ কম্পেয়ার টু বিটেল মেটেরিয়াল। তাহলে বিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে কী হবে না বিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে স্ট্রেসটা বেশি হবে এবং স্ট্রেনটা কিন্তু কম হবে। ঠিক আছে, চলো এরপরে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কিছু প্রশ্ন জানবো। দেখো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের সর্বপ্রথম প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে অল গ্রেড অফ স্টিল হ্যাভ সেম ইয়ং মডিউলাস বাট ডিফারেন্ট ইল্ড স্ট্রেস। এর মানে কি ইয়ং মডিউলাস সবার সমান কিন্তু ইল্ড স্ট্রেস আলাদা। আচ্ছা, ইয়ং মডিউলাস কত আমরা জানি ইজ ইকুয়াল টু 2 × 10⁵ নিউটন পার mm²। কিন্তু এই ইল্ড স্ট্রেসের কথা যদি বলি তাহলে কিন্তু আমাদের মনে পড়বে যে FE 250, FE 415, FE 500 এইগুলোর কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, 37 নম্বর। আচ্ছা 37 নম্বর কী বলছে দেখো, 37 নম্বর যেটা বলছে যে মডিউলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, আচ্ছা মডিউলাস অফ ইলাস্টিসিটি এটা কিন্তু আমি বহুবার তোমাদের সামনে কিন্তু আলোচনা করেছি। মডিউলাস অফ ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু কি লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই তোমার লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাই তো কি এখানে লিখে দিচ্ছি লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এটাকে তো আমরা মডিউলাস অফ ইলাস্টিসিটি বলি। আর মডিউলাস অফ রিজিডিটি কি? দেখো মডিউলাস অফ রিজিডিটি মানে হচ্ছে তোমার জি, তাই তো এখানে পেজটা করে নিই। মডিউলাস অফ রিজিডিটি মানে জি। আচ্ছা, জি মানে হচ্ছে কি না শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন মানে টাউ বাই ভাই এইভাবে শিয়ার স্ট্রেস বাই তোমার শিয়ার স্ট্রেন। আর বাল্ক মডিউলাসকে আমরা কে দিয়ে ডিনোট করি? তাহলে যেহেতু কে দিয়ে ডিনোট করি বাল্ক মডিউলাসকে, তাহলে তার রেশিও কী হয়ে যাবে ডাইরেক্ট স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেস, তাই তো ডাইরেক্ট স্ট্রেস বাই মানে সিগমা আর ভলিউমেট্রিক স্ট্রেন, এটা হয়ে যাচ্ছে কি আমাদের বাল্ক মডিউলাস। আর পয়সন রেশিও, দেখো পয়সন রেশিও থেকে তো প্রচুর প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারেন। কি জিজ্ঞাসা করতে পারেন না, দেখো পয়সন রেশিও হচ্ছে তোমার লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এর রেঞ্জের কথা যদি আমি বলি রেঞ্জের কথা, তাহলে এই যে মিউর রেঞ্জ কত হয়? মিউ রেঞ্জ হচ্ছে 0 থেকে বেশি হবে মানে গ্রেটার দেন বা এর ইকুয়ালস টু 0 কিন্তু লেস দেন 0.5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পয়সন রেশিওর রেঞ্জ। কিন্তু পয়সন রেশিওর কিছু ভ্যালু রয়েছে। কি ভ্যালু? যেমন তোমাকে রাবারের পয়সন রেশিও কত তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তাহলে রাবারের পয়সন রেশিও কত হবে 0.5। আচ্ছা কর্কের ক্ষেত্রে কত, এটা আমি বাকি রাখলাম, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা কংক্রিট এবং স্টিল বলতে মাইল স্টিলের কথা বলা হয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, স্টার দিয়ে দিলাম। কংক্রিটের পয়সন রেশিওর ভ্যালু কত? সেটা হচ্ছে 0.1 থেকে তোমার 0.2। আর স্টিল যেটা মাইল স্টিলের কথা যেটা বলছি তার পয়সন রেশিও ভ্যালু হচ্ছে কত 0.28। এই যে কংক্রিট এবং স্টিল এটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। এটা তুমি ভুলে যাওয়া মানে কিন্তু বিপদ, এখান থেকে কিন্তু ভাই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, এরপর দেখো 42 নম্বর কি বলছে?
ম্যাক্সিমাম ভ্যালু অফ গ্রেড কম্পেনসেশন, ম্যাক্সিমাম ভ্যালু অফ গ্রেড কম্পেনসেশন। আচ্ছা, গ্রেড কম্পেনসেশনের সম্পর্কে কিন্তু খুব ভালো করে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সেশন রয়েছে, তোমরা গিয়ে ভালো করে দেখে নিতে পারো। দেখো এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা কী করে বের করবো না 75/r%। ঠিক আছে, 43 নম্বর কী বলছে, সিম্পল প্যারাবোলিক কার্ভ ইজ ইউজ। আচ্ছা, সিম্পল প্যারাবোলিক কার্ভটা আমরা ইউজ করছি কোথায় না সামিট কার্ভের ক্ষেত্রে আমরা ইউজ করি। আর দেখো কিউবিক প্যারাবোলা কার্ভ সেটা কোথায় ইউজ করব না সেটা আমরা ডেফিনেটলি ভ্যালি কার্ভের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে, 45 নম্বর কী বলছে, দেখো 45 নম্বর যেটা বলছে যে ট্রাফিক ক্যাপাসিটি বা ট্রাফিক ভলিউম ক্যালকুলেটেড ইন, ট্রাফিক ক্যাপাসিটি বা ট্রাফিক ভলিউম আমরা কী করে ক্যালকুলেশন করব, সেটা আমরা কী করব না ভেহিকল পার আওয়ার এইটা দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেট করব। 46 নম্বরে বলছে ট্রাফিক ডেনসিটি ক্যালকুলেটেড। আচ্ছা, ট্রাফিক ডেনসিটি কীভাবে ক্যালকুলেট করব না সেটা আমরা ভেহিকল পার কিলোমিটার দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করব। 47 নম্বর বলছে দেখো ইউনিট ওয়েট বা ইউনিট ডেনসিটি, কি ইউনিট ওয়েট বা ইউনিট ডেনসিটি, সেটা জিনিসটা কি, দেখো ইউনিট ওয়েট বা ইউনিট ডেনসিটি যেটা সেটা হচ্ছে তোমার ওয়েট বাই ইউনিট ভলিউমের দিকে যাবে, তাই তো, কি ওয়েট বাই মানে এখানটা লিখে দিচ্ছি ডব্লু বাই তোমার ইউনিট ভলিউম, এবং এর যে ইউনিটটা কী হয়ে যাবে নিউটন পার MQ। কিন্তু এখান থেকে যে ছোট প্রশ্ন করবে যে ইউনিট ওয়েট অফ ওয়াটার, কি ইউনিট ওয়েট অফ ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারের ইউনিট ওয়েট কত সেটা তোমাকে বলতে হবে 10 কিলোনিউটন পার MQ, এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এরপর আমরা 48-এর দিকে যাব। 48 কী বলছে, সিগনিফিক্যান্ট অর্ডার অফ ইউনিট ওয়েট। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কোনটা বড় কোনটা ছোট, মানে ইউনিট ওয়েট সলিড, ইউনিট ওয়েটে তোমার যে স্যাচুরেটেড, বাল্ক, ড্রাই, সাবমার্জ, এর মধ্যে কোনটা বেশি বড় ছোট সেটা এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারি। পুরো এখানে আমি ভ্যালুটা লিখিয়ে দিচ্ছি। দেখো ইউনিট ওয়েট প্রথমে আসবে কি ইউনিট ওয়েট সলিড, আচ্ছা তারপরে কি আসবে ইউনিট ওয়েট আমাদের স্যাচুরেটেড, ঠিক আছে, তারপরে হচ্ছে ইউনিট ওয়েট আমাদের বাল্ক, তারপরে ইউনিট ওয়েট আমাদের কী আসবে না তোমার ড্রাই, তারপর আসবে ইউনিট ওয়েট আমাদের সাবমার্জ। তো সবথেকে বড় হচ্ছে কি ইউনিট ওয়েট আমাদের যে সলিডটা। কিন্তু এখানে তোমাকে আরেকটা প্রশ্ন দিতেই পারে যে ইউনিট ওয়েট সাবমার্জ ইজ ইকুয়াল টু কি, সাবমার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার স্যাচুরেটেড বাই 2, এই পার্টটাও কিন্তু ভাই তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এবং এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি 49 নম্বর কী বলছে, ইউনিট ওয়েট অফ সলিড ইজ মোর সিগনিফিক্যান্ট দেন ড্রাই ইউনিট ওয়েট অফ সয়েল। আচ্ছা, এর মানে কি, এর মানে একটু আগে আমি যেটা বললাম সেটা আর একবার আমি লিখব, ইউনিট ওয়েট অফ সলিডের পরে কি না স্যাচুরেটেড, তারপরে আমি কি লিখেছিলাম বাল্ক, তারপরে কি লিখেছিলাম ড্রাই, তারপরে কি লিখেছিলাম সাবমার্জ। তাহলে তুমি এখান থেকে তুমি একটা জিনিস মনে রাখো যে ড্রাই আর তোমার সলিড এর মধ্যে কোনটা বেশি বড় হচ্ছে। দেখো প্রথম হচ্ছে সলিড, তারপর হচ্ছে কি ড্রাই, দুটো যদি বলি, কেন এখানে সলিড বলেছে আর ড্রাই ইউনিট ওয়েট বলে দিয়েছে, তাহলে এই দুটোকে নেব, তাহলে আমাদের এই কন্ডিশানটা এসে দাঁড়িয়ে যাচ্ছে, তাই না, এই কন্ডিশানটা আমাদের এসে দাঁড়াচ্ছে। তো এই ছিল আজকের আমাদের পার্ট। তো ক্লাসটা কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এই ধরনের যদি আরও ভিডিও নিতে চাও তাহলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো।